হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা, এবং তিনটি ঘটনায় একদম অন্যরকম বলতে পারো। প্রথমটা একটা অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে বলতে পারো, জগন্নাথ দেবের মহিমা নিয়ে। দ্বিতীয়টা একটা ছেলের সুইসাইডকে কেন্দ্র করে, একটা রিলেশনের পর ঝগড়া এবং তারপর সুইসাইড, এরকম একটা বিষয় নিয়ে ঘটনা, পুরোটা বলছি না। আর তৃতীয়টা এমন একটা ঘটনা যে ঘটনাটা হয়তো খুব কমন, তোমরা হয়তো অনেকবার শুনেছ, বাট একটু আলাদা আছে, অবশ্যই আলাদা আছে, নাহলে তো শোনাতাম না। এবং এই ঘটনাটা শুনে আমি ডেফিনেটলি বলতে পারি, যারা কখনো দাদু ঠাকুমার কাছে ঘটনা শুনেছ তাদের একটা নস্টালজিয়া কাজ করবেই করবে। হতেই পারে না যে তাদের কাজ করবে না, যদি কেউ সত্যি সত্যি ঠাকুমা দাদুর কাছে ঘটনা শুনে থাকে। আমি এটুকু ডেফিনেটলি বলতে পারি। আর আমি জানি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছ, আর যদি কেউ করেও না থাকো তোমরা অবশ্যই এক্ষুনি করে দাও, নাহলে তোমরা কিন্তু গল্পে হারিয়ে গিয়ে লাইক কমেন্ট করতে ভুলেই যাবে। তাই তোমরা কোথায় থেকে শুনছো, কারা কারা শুনছো, কি দিয়ে শুনছো, মোবাইল না টিভিতে শুনছো, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে দাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিই আজকের জমজমাট এপিসোড। হ্যালো অমিতদা, কেমন আছো? আমার নাম মিমি সাহা। আমি জগন্নাথ দেবের একজন অনেক বড় ভক্ত। আজকে তোমাকে আমি জগন্নাথ দেবের মহিমা এবং এক অলৌকিক ঘটনা সম্পর্কে লিখব। আশা করি ঘটনাটি তোমার বেশ ভালো লাগবে। আমার বাড়ি সোদপুর এবং আমার মামার বাড়ি নৈহাটিতে। আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা পেশায় একজন যজমান। আজ থেকে বহু বছর আগে ঘটনাটি ঘটেছে, যখন আমার দাদুর বয়স ওই মোটামুটি 24 থেকে 25 বছর। ঘটনাটি যে জায়গার, সেই জায়গাটির নাম আমি কিছু কারণের জন্য উল্লেখ করলাম না, কিন্তু ঘটনাটি বেশ জনপ্রিয় হয়েছিল সেই সময়ে। নৈহাটির সেই অঞ্চলের মানুষেরা যদি তোমার অডিয়েন্স হয়ে থাকে, তারা নিশ্চয়ই এই ঘটনাটির সম্পর্কে অবগত থাকবে। আমার দাদুর নামও আমি উল্লেখ করলাম না। তো বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদু উল্টো রথের দিন দাদুর এক বন্ধুর বাড়িতে গিয়েছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং প্রসাদ খেতে। দাদু যেহেতু ব্রাহ্মণ, তাই জন্য তাকে দ্বিপ্রহরে ব্রাহ্মণ ভোজন করার নেমন্ত্রণ করেছিল। দাদু ঠিক দুপুর 12:30 নাগাদ সেখানে চলে যায়। সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, সন্ধেবেলা হরিনাম কীর্তন যোগদান করে, রাত্রিবেলার খাওয়া দাওয়া সেরে জগন্নাথ দেবের কিছু প্রসাদ, ফল, মিষ্টি, বাতাসা যা যা দিয়েছিল সমস্ত কিছু নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। প্রসঙ্গত বলে রাখি, আমার দাদুর একটা অভ্যেস ছিল যে সে যেখানেই থাক না কেন সে তার শালিগ্রাম শিলা বা নারায়ণ শিলাকে নিয়ে যেত। ওনার এই অভ্যেসটা অবশ্য এখনও রয়ে গেছে। তো বাকি আরও 4-5 দিনের মতো সেদিনও সে সেই নারায়ণ শিলাকে নিজের ব্যাগের মধ্যে নিয়ে যত্ন করে সাইকেলের হ্যান্ডেলের মধ্যে ঝুলিয়ে বাড়িতে আসছিল। ঘটনাটা আজ থেকে বহু বছর আগেকার, সুতরাং বুঝতেই পারছো রাস্তাঘাট কেমন শুনশান নীরব হতে পারে। দাদুর বন্ধুর বাড়ি থেকে একটু দূরে যেতেই আমার দাদু অনুভব করে যে তার সাইকেলের পিছু পিছু কেউ যেন আসছে। দাদু প্রথমে পাত্তা দেয় না। দাদু নিজের মতো সাইকেল চালাতে শুরু করে। এভাবে আরও কিছুক্ষণ কেটে যায়। রাস্তার পর রাস্তা পেরিয়ে যাচ্ছে, কিন্তু দাদু যত জোরে সাইকেল চালাক না কেন, দাদুর মনে হচ্ছে তার পিছু পিছু কেউ যেন একটা আসছে। হঠাৎ করে দাদুর সাইকেল, আর মনে হয় তার যেন পেছনে যে আসছে সে নিজেও থেমে গেল। অনেকক্ষণ থামার পরও দাদু পেছন ফিরে তাকায় না। সে কেন তাকায়নি সেটার কারণ আমি বলতে পারবো না। দাদুর হঠাৎ করে কি যেন মনে হয়। দাদু বলে, কিরে, তুই যে পেছনে পেছনে আসছিস, তোর কি হাঁটতে কষ্ট হচ্ছে নাকি? যা আমার সাইকেলের পেছনে বস গিয়ে। এই কথাটা দাদু একটু অবশ্য রসিকতার স্বরেই বলেছিল। তারপর আবার
যেই সাইকেলে চেপে বসে আবার তার মনে হয় তার পিছু পিছু কিছু একটা আসছে। আমার দাদু সাইকেল থামায় এবং নিজের সমস্ত শরীরটা দিয়ে ওই দিকে তাকায়, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে সে কিছুই দেখতে পায় না। তখন সে ভাবে নিশ্চয়ই এটা কোনো দুষ্টু প্রেতের কাজ। দাদু বলে, আমার সাথে কিন্তু শালিগ্রাম শিলা আছে, আমার সাথে আর কি করবি না। তোর যদি কোনো সমস্যা থাকে তুই আমাকে বল, তোকে আমি উদ্ধার করব। কিন্তু দেখল দাদু কোনো সাড়া পাচ্ছে না। তখন দাদু আবার নিজের মতো সাইকেলে চেপে বসে। এভাবে সে একটা সময় পরে একটা সাইকেলের পুরনো দোকানের সামনে এসে দাঁড়ায়। জায়গাটা বাকি জায়গাগুলোর তুলনায় আরও অনেক গুণ বেশি নিঝুম। দাদুর মনে হয় সাইকেলটা যেন স্লো হয়ে গেল এবং কেউ যেন তার কানের পাশ দিয়ে এসে বলে গেল, দোকানটার সামনে আমাকে একটু মিষ্টি দিয়ে যা। দাদু মনে মনে ভাবল যে তার কাছে তো শুধুমাত্র জগন্নাথ দেবেরই প্রসাদ রয়েছে, তাছাড়া তো তার কাছে আলাদা কোনো মিষ্টি নেই। দাদু সেই প্রেতের কথা অনুযায়ী সেই মিষ্টিটা রেখে দিল দোকানের সামনে এবং সে পেছন না ঘুরেই বাড়ি চলে এলো। কিন্তু তার মাথায় কিছুই আসছিল না যে কেন হঠাৎ করে কোনো প্রেত এভাবে ঠাকুরের প্রসাদ চাইবে। সে সারা রাস্তায় একই কথা চিন্তা করতে করতে বাড়িতে চলে আসলো এবং বাড়িতে সেদিন রাতে কিছু না বলে পরদিন সকালে তার বাবাকে সমস্ত কথা খুলে বলল। জিজ্ঞাসা করাতে দাদুর বাবা বলে যে জগন্নাথ দেবের প্রসাদ কোনো আত্মার উদ্দেশ্যে রাখলে সে আত্মার নাকি মুক্তি ঘটে। আমি জানি না কথাটার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে আছে, কিন্তু জগন্নাথ পুরীর মন্দিরে এরকম তো অনেক ঘটনাই শোনা যায়। তবে পুরীর জগন্নাথ দেবের প্রসাদের আলাদা গুণ থাকলে কেন সাধারণ কোনো বাড়ির লোকের জগন্নাথ দেবের প্রসাদের গুণ থাকতে পারে না? প্রসাদে তো কোনো বাজবিচার নেই। হয়তো জগন্নাথ ধামের প্রসাদ মা অন্নপূর্ণা তৈরি করে, আর আমাদের সাধারণ মানুষেরাও তো তৈরি করে, কিন্তু আমরা সবাই তো একই পরমাত্মার অংশ। দাদা, এই ছিল ঘটনাটি। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি পুরো ঘটনাটা শুনিও, আর আমি যদি কোনো ভুল বলে থাকি তবে তুমি আমার ভুলটা শুধরে দিও। এবং অডিয়েন্সদেরও বলছি, প্লিজ কমেন্ট করে আমার ধারণাটা যদি ভুল হয় একটু পাল্টে দিও। খুব ভালো থেকো দাদা, সবাই যেন খুব ভালো থাকে, এটাই সব সময় চাই। রাধে রাধে। না গো, যদিও এই বিষয় নিয়ে কথা বলার আমার উচিত না, কারণ আমি সেই পর্যায়ের কোনো মানুষ নই, তাও বলছি যে কখনো কোনো ভগবানের সাথে মানুষের তুলনা করতে নেই। আমরা তো হয়তো বলি যে মানুষই ভগবানের রূপ বা হেনাতানা বহু কিছু, বাট কখনোই আমি বলবো ভগবানের সাথে মানুষের তুলনা হয় না। যাই হোক, এটা সবার আলাদা একটা মতামত থাকে, তাই আমি আমার মতামতটা জানালাম। বন্ধুরা, তোমরাও কমেন্ট সেকশনে মতামতটা জানিয়ে দিও। আশা করছি ঘটনাটি তোমাদের বেশ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা না বাড়িয়ে তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো দাদা, আমার নাম দীপান্বিতা, তোমার চ্যানেলের অনেক পুরনো শ্রোতা। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার জীবনে ঘটেছিল, আর সেটার ফলে আমার জীবনের অনেকগুলো বছর স্পয়েল হয়ে গিয়েছিল, যেটার ভরপাই আমাকে এখনও আজ পর্যন্ত করতে হচ্ছে। ঘটনাটি শুরু হয় 2008 থেকে। আমি তখন সদ্য মাধ্যমিক পাশ করেছি। আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে এবং আমার দুটো দাদা আছে, তাই আমি দুই দাদার অনেক আদরের ছোট বোন। আমার বড় দাদার এক বন্ধু ছিল, যার নাম আমি উল্লেখ করলাম না। সে আমাদের বাড়িতে আমি যখন ছোট তখন থেকেই আসতো এবং আমার সাথে খুব খেলাধুলো করত। সেও বাবা মায়ের একমাত্র সন্তান ছিল এবং অবস্থা সম্পূর্ণ বাড়ির ছেলে ছিল। 2018 সালে তার বয়স ছিল 24 কি 25। তার সাথে আমার হঠাৎ করে সম্পর্ক তৈরি হয়। প্রথম 6 মাস বাড়িতে
কেউ কিছু না জানলেও পরবর্তীতে আমরা বাড়িতে সব কিছু জানাই। যেহেতু ছেলেটিকে ছোটবেলা থেকেই আমার বাবা মা চিনত, তাই জন্য তাদের কোনো আপত্তি ছিল না আমাদের সম্পর্কটা নিয়ে। আমাদের বাড়িতেও যেমন তার যাতায়াত ছিল, তার বাড়িতে আমিও যেতাম। মোটামুটি আমার উচ্চ মাধ্যমিক পাশের পর আমাদের বিয়েটা হবে বলে এটুকু কনফার্মও ছিল। দিনগুলো খুব সুন্দর করে কাটতে থাকে। এভাবে বহুদিন কেটে যায় আমাদের সম্পর্কে। যখন 1 বছর পরিপূর্ণ হয়, তখন আমাদের মধ্যে একটা ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। আশা করি সেটা প্রথম কোনো সম্পর্কে না হয়ে থাকলেও পরের দিকে অনেক সম্পর্কে এরকম হয়। আমার কিছু কিছু বন্ধুকে নিয়ে ওর বেশ সমস্যা ছিল, তাই জন্য আমি অনেকের সাথেই কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। যেহেতু আমার মা বাবার একই ইচ্ছে ছিল, তাই জন্য আমি বেশি বাদ সাধিনি। আমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে চলতে থাকে। মাঝে মধ্যে ছোট ছোট ঝামেলা হতো ঠিকই, তারপরে আবার সব ঠিক হয়ে যেত। কিন্তু ব্যাপারটা এক সময় পর ভীষণ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। আমার উপর মেন্টাল টর্চার করতে আরম্ভ করে। আমি সহ্য করতে না পেরে ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিই এবং বাবা মাকে সব কথা বলি। মা বাবা তার উপর কোনো আপত্তি করে না, কিন্তু সেটাই আমার জীবনের একটা অনেক বড় ভুল ছিল, যেটা আমি পরে বুঝতে পারি। আমি তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়ার পর সে আত্মহত্যা করে। যেহেতু আমার কাছে অনেক কিছু প্রুফ ছিল, সেহেতু আমার ওপর কোনো রেশ এসে পৌঁছায়নি। তবে অনেকবার চেষ্টা করা হয়েছে আমার ওপর অনেক ব্লেম আনার, কিন্তু শেষ পর্যন্ত সেসব কিছুই হয়নি। আমি আমার মতো নিজের জীবনটা চালাতে শুরু করি। তার মৃত্যুর 6 মাস বাদে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। সেই পরীক্ষার আগের দিন রাত থেকে আমার সাথে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। সেটা কোনো সাধারণ মানুষকে বললে সে বিশ্বাস করবে না। আমি আমার বাড়ির বিবরণটা দিয়ে রাখি। আমার বাড়িটা 3 তলা। আমি দোতলার একদম শেষের ঘরে থাকি। সেখানে আমার পড়ার টেবিল, সোফা, চেয়ার, খাট সবই রয়েছে। আমি জানালার দিকে মুখ করে স্টাডি টেবিলে বসে পড়াশোনা করছি। হঠাৎ করে আমার সামনে যে জানলা ছিল, সেই জানলাটা হাওয়াতে খুলে যায়। তোমাকে কি বলবো আমি অমিতদা, আমি প্রথমে হাওয়া ভাবলেও পরে ভালো করে তাকিয়ে দেখি বাইরে কোনো হাওয়া চলছে না। আমি আবারও পড়াশোনায় মনোযোগ দেই। আবার দেখি জানলাটা একা একা বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো উল্টো দিক থেকে কোনো রকম হাওয়া আসছে, এ বলে নিজের মনকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আসলে আমি খুব ভালো করেই জানতাম যে আমার পেছন দিকেও কোনো রকম জানালা নেই, যেটা দিয়ে হাওয়া এসে এই জানালাটা বন্ধ হয়ে যাবে। এরপর আমি দেখি আমার জানলায় কেউ যেন ঠক ঠক করছে। আমি হয়তো গুরুত্ব না দিয়ে জানলার দিকে তাকিয়ে যা দেখি তা বলার মতো না। আমি দেখি আমার প্রাক্তন প্রেমিক সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে বলি, তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও। কেন বিরক্ত করছো আমাকে? বিরক্ত করো না, কালকে আমার পরীক্ষা। আমি চাই না তুমি। এই বলে আমি থেমে যাই। আমি মনে করতে পারি যে সে তো মারা গেছে, আর তাছাড়া আমি তো দোতলার ঘরে। সে কি করে দোতলায় উঠে জানলা ধাক্কাবে? তাছাড়া জানলার নিচেও তো এরকম কিছুই নেই যেটার জোরে সে দাঁড়াতে পারবে। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। আমার মা আমাকে ডাকছে, বলছে, তুই কেন এইভাবে চিৎকার করলি আর অজ্ঞান হয়ে গিয়েছিলিস কেন? সারা রাত তোর জ্ঞান ফেরাতে পারিনি, এখনও ওঠ, চল, আজকে তোর পরীক্ষা দিতে হবে তো। আমি তাই মনে করি যে আমি বোধহয় সত্যিই কোনো বাজে স্বপ্ন দেখেছি বা আমার মনের ভুল। তবে দাদা, সেদিন আমার পরীক্ষাটা অত্যন্ত বাজে হয়েছিল। আমি বারে বারে একই কথাই ভাবছিলাম। আমি যেই মেয়ে বাংলায় এত ভালো ছিলাম, সেই আমি বারে বারে বানান ভুল দিচ্ছি, অনেক প্রশ্নের উত্তর গুলিয়ে ফেলছি। এইভাবে পরপর প্রত্যেকটা পরীক্ষা হয়ে যায় নির্বিঘ্নে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমার মন থেকে আমার প্রাক্তনের সেই পুরনো কথাগুলো আর বেরোতে চায় না।
আস্তে আস্তে আমি কেমন যেন পাগলাটে হয়ে যেতে থাকি। বাড়িতে কারোর সাথে খাওয়া দাওয়া, কথা বলা সবই বন্ধ করে দিই। নিজের মতো নিজে ঘরের মধ্যে চুপ করে বসতাম। একবার আয়নার দিকে তাকালাম, তবে আমার ওই সমস্ত স্মৃতির কথা কিন্তু কিছুই মনে পড়ে না। হঠাৎ করে একদিন মাঝরাতে আমার চিৎকার শুনে আমার মা আমার রুমে আসে। এসে আমাকে বলে, তুই কেন এত জোরে চিৎকার করছিস? আমাদের সবাইকে ঘুমোতে হবে তো, বল। তখন নাকি আমি মার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাই এবং আমার মাকে বলি, তোদের জন্য তোর মেয়ে আমাকে ছেড়েছে, তাই জন্যই আমি মরেছি। কি ভেবেছিলি আমি তোর মেয়েকে ছেড়ে দেব? কোনো দিন না, কোনো দিন না। আমি ওকে আমার সাথেই নিয়ে যাব। ওকে আমি কোনো ছেলের সাথে মিশতে দেব না, কোথাও যেতে দেব না। এই বলে আমি প্রচণ্ড জোরে হাসতে শুরু করি, তারপরে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরকম প্রায় দিনই হতো। আমি প্রতিদিন কিছু না কিছু ভুলভাল বকে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। একদিন এরকম হয়েছে, আমি নিজের হাতের শিরাটা কাটছি এবং মা সেটা সময় মতো দেখে ফেলাতে আমার প্রাণ বেঁচে গিয়েছিল। যদি আমি শিরাটা কেটে ফেলতাম তাহলে হয়তো আর বাঁচতে পারতাম না। আরও কিছুদিন এভাবে কেটে যায়। আমার শরীরের দিন দিন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আমার বাবার এক বন্ধু হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আসে, এসে আমার সাথে দেখা করতে চাই। কিন্তু আমার মা প্রথমে আমার সাথে দেখা করায় না। পরে সে কাকু আমাকে বারে বারে ডাকাতে আমি সেখানে গিয়ে ওই কাকুকে নাকি প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মেরেছিলাম। কাকুটাকে এত জোরে থাপ্পড় মেরেছিলাম যে কাকুর নাকি বর্তমানে স্পন্ডেলাইসিস হয়ে গিয়েছে। তখন আমার বাবা মা বুঝতে পারে যে হয়তো সত্যি আমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে বা আমার মধ্যে এমন কিছু আছে যেটা একটা মানুষের মধ্যে থাকলে তাকে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল। আমাকে একজন ওঝার কাছে নিয়ে যাওয়া হলো। এবারে আমাকে সে দেখে বলল, অনেক দেরি হয়ে গেছে, এখন যদি ও সুস্থ হয়ে যায় তবু ওর শরীরের যে কোনো একটা অঙ্গ বিকৃতি হয়ে যাবে। সে তাকে যদি নিয়ে যেতে না পারে তবে তার কোনো অঙ্গকে ছেদন করে ঠিক চলে যাবেই। আমার বাবা মা তাকে বলে যে আমার কোনো প্রাণহানি হবে না তো? তখন তাদের বলে যে না, তোমাদের মেয়ের কোনো প্রাণহানি হবে না, কিন্তু ওর কোনো একটা অঙ্গ কোনোভাবে নষ্ট হবেই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান আসে তখন দেখি আমার সারা গায়ে প্রচণ্ড ব্যথা, ছটপট করছি, আমার পেটে অসহ্য যন্ত্রণা করছিল। কিন্তু আমার সাথে ওই সময় কি হয়েছিল আমার বাড়ির লোক আমাকে এখনও পর্যন্ত বলেনি। তারা শুধু বলেছিল যে তোর সাথে যা যা হয়েছে সেটা তুই জানলে তুই নিজের অস্তিত্বের ওপর সন্দেহ প্রকাশ করবি। আমার সাথে নাকি আরও অনেক এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি কিন্তু সে বিষয়ে কিছুই জানি না। আমাকে হাতে গোনা কয়েকটাই বলেছে, যেটা আমি তোমাকে শেয়ার করলাম। এছাড়া গুণিনের কাছে গিয়েও আমার সাথে কি হয়েছে, কিভাবে আমার প্রাক্তনের আত্মাকে আমার শরীর থেকে বার করলো, আমি জানি না। এরপর আমাকে বাড়িতে নিয়ে আসা হয় আর আমি সুস্থ হয়ে যাই। এরপর সময় এগোতে থাকে এবং আমি কলেজ পাশ করে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। বর্তমানে আমার বিয়ের প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু আমার এখনও কোনো সন্তানাদি হয়নি। ডাক্তার আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আমি কোনোদিনও মা হতে পারবো না। আমি যখন এই কথাটা প্রথমবারের মতো শুনেছিলাম তখন আমার মনের মধ্যে যে কি হয়েছিল আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তোবা এর থেকে আমার হাত পা চোখ বা অন্য কোনো অঙ্গ নষ্ট হলে আমি এতটাও কষ্ট পেতাম না হয়তো, কিন্তু আমার থেকে সে আমার মাতৃত্বটাকে কেড়ে নেয়। এই ছিল ঘটনা। বর্তমানে আমি ভালো আছি কি মন্দ আছি জানি না, কিন্তু আমার হাজবেন্ড প্রচণ্ড সাপোর্টিভ, তাই জন্য আমি সমস্ত কথা খুলে বলেছি। আমাদের এখন অ্যাডপশনের কথা চলছে। আশা করি মহামান্য ঈশ্বরের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমাদের জীবনে মাতৃত্ব ধরা দেবে। তোমার যদি মনে হয় ঘটনাটি তোমার চ্যানেলে শোনানোর যোগ্য, তাহলে তুমি অবশ্যই তোমার চ্যানেলে শুনিও। একদম আমি গুছিয়ে লিখতে পারিনি, যেভাবে পেরেছি লিখেছি। তুমি তোমার মতো করে একটু গুছিয়ে নিও। অনেক ভালো থেকো দাদা, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। কিছু কিছু ঘটনা এমন থাকে যেগুলোর কোনো উত্তর আমাদের কারো কাছেই থাকে না।
আমরা চেয়েও তার উত্তর জোগাড় করতে পারি না, তাই না? তো তোমরা যদি এখনও লাইক, কমেন্ট আর শেয়ার না করে থাকো তাহলে অবশ্যই করে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। একটা কথা সবসময় মাথায় রাখবে, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো তোমরা যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও, ঠিক আছে? চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হাই অমিতদা, আমি সুজয়। অনেকদিন বাদ দিয়ে আবারও চলে এলাম একটা নতুন ঘটনা নিয়ে। এই ঘটনাটা একটু অন্য ধরনের ঘটনা। এই ঘটনাটা শোনা আমার এক দাদুর কাছ থেকে। ঘটনাটা একটু হাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু দাদু যেভাবে বলেছে সেভাবেই বলছি। ঘটনাটা হচ্ছে বুড়োদা আর ভজাখুড়াকে কেন্দ্র করে। এই দুজনের একটু বর্ণনাটা দিয়ে দিই। ভজাখুড়ার ছিল পা ভাঙা আর সবসময় লাঠি নিয়ে চলাফেরা করত, আর বুড়োদা ছিল ছোটোখাটো, একটু গ্যারা করে, কুড়ে বা একটু আলসে টাইপের। একদিন ভজাখুড়ো আর বুড়োদা দুই বন্ধু যুক্তি করে বিলে মাছ ধরতে যাবে। বিল মানে হচ্ছে মাঠের মাঝখানে যেসব জমি সবসময় জলে ভরে থাকে সেগুলোকে আর কি বিল বলে। তো বুড়োদা আর ভজাখুড়ো বৃত্তি করে মাছ ধরতে যাবে। আগেকার দিনে চুনোপুটি মাছ ধরার জন্য বৃত্তি ব্যবহার করা হতো। দুজন মিলে বিকেলে গিয়ে বৃত্তি পেতে দিয়ে এলো বিলের মধ্যে। তো সকালবেলা গিয়ে দেখে যে প্রচুর পরিমাণে মাছ পড়েছে। বুড়োদা বলে, হ্যাঁ রে ভজা, প্রচুর মাছ তো পড়েছে। ভজাখুড়ো বলে, তাই তো রে, জমি আজ খাবো। তারপর দুই বন্ধু মাছ নিয়ে বাড়ি চলে আসে। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপর হঠাৎ করে মাছ পড়া বন্ধ হয়ে যায় একদিন। বুড়োদা বলে, ভজা, আজ তো একটাও মাছ পড়েনি। ভজাখুড়ো বলে, কি আর হবে, না পড়লে বাড়ি চলে যাই। দুই বন্ধু মাছ না পেয়ে খালি হাতে বাড়ি চলে আসে। তারপর থেকে বেশ কিছুদিন ধরে মাছ আর পড়ে না। দুই বন্ধু মিলে বসে বসে ভাবছে কি হচ্ছে, একটাও মাছ পড়ছে না, ব্যাপারটা কি? ভজাখুড়ো বলে, কেউ রাতের বেলা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে না তো? বুড়োদা বলে, হতেও পারে, না হলে কিছু মাছ তো পড়তই। ভজাখুড়ো বলে, তাহলে এখন কি উপায়? বুড়োদা বলে, তাহলে আজকে রাতের বেলা আমরা গিয়ে পাহারা দেব, দেখব কে মাছ চুরি করে। ভজাখুড়ো বলে, ঠিক আছে বন্ধু। তো সেই মতো রাতের খাবার সেরে দুই বন্ধু বিল মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ হাঁটার পর বিল চলে আসে। বিলে আসার পর ভজাখুড়ো বলে, এবারে আলের নিচে চুপ করে বসে যা, দেখব কে মাছ চুরি করে। দুইজনে চুপ করে বসে থাকে আলের নিচে। অনেকক্ষণ বসে থাকার পর ভজাখুড়ো হঠাৎ করে দেখতে পায় যে তাদের মাছের বৃত্তির কাছে কে যেন যাচ্ছে। ভজাখুড়ো বুড়োদাকে বলে, ওই দেখ, কে যেন যাচ্ছে আমাদের মাছ চুরি করতে। বুড়োদা বলে, কই দেখি ভজা। খুড়ো বলে, ওই তো দেখ বুড়োদা। বুড়োদা বলে, তাই তো। ভজা, তুই এখানে বস আর তোর লাঠিটা আমায় দে, আজ ওকে দেখছি আমাদের মাছ চুরি করা বার করছি। এই বলে বুড়োদা চুপি চুপি পা টিপে টিপে যায়। গিয়ে দেখে যে সে মাছের বৃত্তির দিকে ওপর দিয়ে হাত দিতে যাচ্ছে। সে সময় বুড়োদা সজোরে একটা লাঠি দিয়ে মারে তার পেছনে। লাঠি মারতেই বুড়োদা চমকে উঠে দেখে তার পেছনে একটা আলো জ্বলে উঠেছে, আর নাকের সুরে বলছে, বাবারে মেরে ফেললো রে, বাঁচাও বাঁচাও রে, বলে ছুটতে ছুটতে জলের ওপর দিয়ে চলে যায়। পেছন থেকে ভজাখুড়ো সব দেখে বলে, ছুটে পালিয়ে আয় তাড়াতাড়ি। বুড়োদা মাছের বৃত্তি নিয়ে ছুট দেয় ভজাখুড়োর কাছে। বুড়োদা বলে, এ ভজা, কি ছিল ওটা? ভজাখুড়ো বলে, ওটা মেছো পেতনি ছিল রে, মেছো পেতনি। তারপর ভজাখুড়ো বলে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চ, আবার আসবে। বুড়োদা ছুটতে লাগে। ভজাখুড়ো বলে, দাঁড়া, আমি খোড়া মানুষ, আমি ছুটতে পারবো না, আমায় নিয়ে যা। বুড়োদা বলে, ঠিক আছে, তাড়াতাড়ি আয়। বেশ কিছুটা যেতে যেতেই
পেছন থেকে নাকের সুরে কে যেন বলে ওঠে, আমাকে মেরে তোরা মাছ নিয়ে পালিয়ে যাচ্ছিস? দে দে মাছ দে আমাকে। ভজাখুড়ো চুপি চুপি বুড়োদাকে বলে, ভয় পাস না, আমি যা বলবো তাই শুনবি। বুড়োদা বলে, ঠিক আছে। আবার সে মেছো পেতনি নাকের সুরে বলে, কিনে মাছ দে। ভজাখুড়ো বলে, ঠিক আছে আয় দিচ্ছি। আবার কিছুটা যেতেই আবার সেই ববায়রটা বলে, মাছ দে। ভজাখুড়ো বলে, দেবো, আয় আয়। আবার কিছুক্ষণ পর বলে, কিরে মাছ দে। এরকম করতে করতে বাড়ির কাছে চলে আসে। তখন ভজাখুড়ো বলে, আয় মাছ নিয়ে যা। বুড়োদা, ওকে মাছ দাও। বুড়োদা যেই মাছ দিতে যাবে সেই সময় ভজাখুড়ো সজোরে এক লাঠি মারে মেছো পেতনিকে। মেছো পেতনি কেউ কেউ করে ছুটে পালায়। ভজাখুড়ো বলে, আয় মাছ নিবি না, নিয়ে যা। মেছো পেতনি নাকের সুরে বলে, আজকে তোরা বেঁচে গেলি, কাল আসিস, ঘাড় মটকাবো দুজনের। দাদা, এই ছিল সেই ঘটনা। যদি ভালো লাগে ভৌতিক কথা পরিবারকে শুনিও, কিছু ভুল ত্রুটি হলে মানিয়ে গুছিয়ে নিও। প্রিয় অমিতদা। বন্ধুরা, এই ছিল 3 নম্বর ঘটনা। আচ্ছা, তোমরা বলতে পারবে এই ঘটনাটা আমি তোমাদের কেন শোনালাম? ঘটনাটা কিন্তু খুব কমন, বাট সত্যি বলছি মন থেকে আমার খুব ভালো লেগেছে। মানে এই ঘটনাটা পড়ার সময় আমি সত্যি কথা বলছি, আমার নিজের দাদুর কথা মনে পড়ছিল, আমার ঠাকুমার কথা মনে পড়ছিল। কারণ এমন ঘটনা আমরা দাদু ঠাকুমার কাছেই শুনতাম, যেগুলো আমরা আর চাইলেও পারি না, তাই না? সত্যি একটা মনে নস্টালজিয়া কাজ করলো। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদের এই পরিবারকে অনেক দূর নিয়ে যেও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস। লিখেছে, ভাই পুরো ঘটনার ঝুড়ি নিয়ে চলে এসেছো আর আমরা ঘটনা শুনতে বসে পড়েছি। আজকের ঘটনাগুলো জাস্ট গা ছমছমে ছিল। থ্যাংক ইউ গো। সেকেন্ড কমেন্ট করেছে পল্লব মান্না। থার্ড কমেন্ট করেছে রাকেশ এসডি। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, রত্না রয়, সোনা দাস, রূপম শিকদার, সুব্রত সরকার, রত্না রয়, লালটু ডলুই। লিখেছে, আজ ঘটনা শুনতে পারলাম না, পুজো আছে, কাল শুনবো, কিন্তু আগে কমেন্ট করতেই হবে। একদম। তারপরে কমেন্ট করেছে দীপ নন্দী। সৌরভ সাহা লিখেছে, চলে এসেছি দাদা, আমি আর আমার ওয়াইফ তিতিক্ষা। একদম গো। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, বাপন কিস্কু, শামীম সর্দার, কে এস পাল, গেমিং উইথ জোন, তনু সুবীর, অপর্ণা কর্মকার, অর্পিতা কর্মকার। লিখেছে, আবার চলে এলাম দাদা, আমি আর আমার বোন তোমার বিশাল বড় ফ্যান হয়ে গেছি। আমার বোনের নাম অনন্যা, ওর নামটা একবার হ্যালো করে নিও। হ্যালো অনন্যা। তারপরে কমেন্ট করেছে ইটস ইউর সুজুকা। লিখেছে, তোমার গলায় ভৌতিক কথা শুনতে জাস্ট অসাধারণ লাগে। থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে দেবাশিস সরকার, নন্দিনী রয়, বিশ্বজিৎ দাস, টুম্পা দাস, সুমিত ঘোষ, প্রভাত কানসারি, নানু বেরা, পূজা হালদার। লিখেছে, খুব ভালো লাগলো ভাই, আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম ঈশিতা। হ্যালো ঈশিতা। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, রেখা পাসমান, চুমকি ঘোষ, জয়শ্রী গুপ্তা। লিখেছে, কেমন আছো অমিত? অনেকদিন পর কমেন্ট করলাম। ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে বিদিশা ঘোষ। লিখেছে, হাই অমিত, নাইস প্রেজেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, অরবিন্দ ঘোষ, সুমন্ত ভট্টাচার্য, সুদেশনা সিংহ রয়, মণিদীপা রয়। লিখেছে, আমার তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে, তবে কোনোদিন তুমি আমার নামটা বলো না। আমার নাম মণিদীপা রয়, আমি লেক টাউনে থাকি। না গো, আমার মনে আছে, আমি আগেও অনেকবার বলেছি, তুমি হয়তো স্কিপ করে গেছো। তারপরে কমেন্ট করেছে প্রেরণা। লিখেছে, হ্যালো অমিতদা, কেমন আছো? আজ অনেকদিন পর ঘটনা শুনতে চলে আসলাম, জানি ঘটনাগুলো দারুণ হবে। একদম। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা কর, ডিজে ভ্লগার অনিশ, সীমা রবি দাস, সনাতন পাত্র, সমীরণ ঘোষ, সুদীপ্তা ব্যানার্জি, আশিস কোলে, ইন্দ্রাণী রায়। লিখেছে, খুব ভয়ের ছিল, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে প্রীতম বিশ্বাস, রিয়া বৃষ্টি, শঙ্কর চক্রবর্তী, দেবাশিস বাগচি, অঞ্জলি মণ্ডল, শম্পা ঘোষ। লিখেছে, খুব সুন্দর ঘটনাগুলো দাদা, আমি শম্পা ঘোষ, প্লিজ দাদা একটু হাই করে বলো। হ্যালো শম্পা। তারপরে কমেন্ট করেছে সুদেশনা, বিশ্বজিৎ দাস, রেশমা খাতুন, অমিতা ঠাকুর, এনাক্ষিমি দাস। লিখেছে, সব ঘটনাগুলোই খুব সুন্দর, আর আমি তো সন্ধেবেলা একা ছাদে যেতে ভয় পাই, কারণ আমাদের ফ্ল্যাটের বিশাল বড় ছাদ, আর চুল খুলে তো প্রশ্নই আসে না। ঘটনাগুলো আমার এত ভালো লেগেছে যে এগুলো মনে করে সারাদিন ভালোভাবে কেটে যাবে। থ্যাংক ইউ সো মাচ।
তোমাদের এই ভ্যালুয়েবল কমেন্টগুলোই তো আমাকে আরও প্রেরণা দেয় বলতে পারো ঘটনা শোনানোর। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা এভাবেই কমেন্ট করে আমাদের এই পরিবারকে ভরিয়ে দাও, যাতে আমাদের এই পরিবার অনেক দূর যেতে পারে। চলো, ভালো থেকো। গুড নাইট।